ভারতবর্ষে প্রত্যেক বছর কত মানুষই না হঠাৎ করে গায়েব হয়ে যায়। পুলিশ 2-4 দিন তাকে খোঁজার চেষ্টা করে, দেন তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায় না। তার ফ্যামিলি তারা সারা জীবন চারিদিকে পোস্টার লাগাতে থাকে, অনলাইন ক্যাম্পেইন করতে থাকে, কিন্তু তাদেরকে খুঁজে আর পাওয়া যায় না। এই রকম কত শত খবর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, নিউজ মিডিয়াতে দেখি। কিন্তু ভাবুন তো, আপনার পরিবারের সাথে এই রকম কিছু একটা হলো। আপনার পরিবারের কোনো এক মেয়ে ট্রেনে চলল কোনো একটা নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য, তারপর সে আর ট্রেন থেকে নামলই না, হঠাৎই ট্রেন থেকে সে গায়েব হয়ে গেল। ট্রেনের মানুষরা বলল যে হ্যাঁ, আমরা ওকে দেখেছিলাম, ও বাথরুমে যখন গেছিলো তখনও ওকে দেখেছিলাম, ও যখন ডিনার করছিল তখনও দেখেছিলাম, কিন্তু পৌঁছালো আর না। সে গেল তো কোথায় ডুবে গেল। আজকের ঘটনাটা ভেরি ইন্টারেস্টিং। একটা মেয়ে যে সিভিল জাজ হতে চায়, যার একটা ভালো কেরিয়ার আছে অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে, সে হঠাৎই একটা ট্রেনে ওঠে, তারপর তার কাকির সাথে কথা বলে, তার মায়ের সাথে কথা বলে, কিন্তু হঠাৎই মাঝপথে গায়েব হয়ে যায়। তার সাথে কি কোনো দুর্ঘটনা ঘটলো? তার সাথে এমন কিছু কি ঘটলো যেটা বলার বাইরে? সে কি নিজের সাথে এমন কিছু ঘটালো যার জন্য তার পরিবার দায়ী? পুলিশ রীতিমতন 500 সিসিটিভি ক্যামেরা, 70 জনের একটা পুলিশের টিম, জঙ্গল, নদী, পাহাড় সমস্ত কিছু ছেঁকে ফেলেও তাকে খুঁজে পেল না। কিন্তু শেষে পুলিশ যখন একটা ফোন করবে, সেই ফোনে কেস সলভ হয়ে যাবে। তো আজকের ঘটনা শুরু হয় 7 আগস্ট। এই 7 আগস্টে অর্চনা তিওয়ারি তার ব্যাগপত্র নিয়ে যে পিজিতে সে থাকতো সেইখান থেকে বেরোয় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। 9 আগস্ট রাখি বন্ধনের দিন বাড়িতে তার সমস্ত দাদারা আসবে, মাসির ছেলে, পিসির ছেলে, কাকার ছেলে, নিজের দাদা, সবাইকে সে রাখি বাঁধবে। এই উৎসবের জন্য অর্চনা প্রচণ্ডভাবেই এক্সাইটেড। তো সে ট্রেন 2 মাস আগেই বুক করে রেখেছিল। উঠে রওনা দেয় তার বাড়ি কাটনির উদ্দেশ্যে ইন্দোর থেকে। ট্রেনের নাম ছিল নর্মদা এক্সপ্রেস। সে সেদিন যাচ্ছিল AC 3 টায়ারে, বার্থ নাম্বার তার ছিল 3। অর্চনা ছোটোবেলা থেকেই প্রচণ্ড অ্যাম্বিশিয়াস একটা লেডি ছিল। সে বরাবরই দেখেছে যে তার বাবা একটা কালো কোট পরে বারবার কোর্টে যায়, কোর্টে গিয়ে তার মক্কেলদের জন্য লড়াই করে, সে অনেককে জাস্টিস দেয়। এই ব্যাপারটা তার মধ্যে একটা অদ্ভুত সাড়া জাগায়। সে যখন বড় হয় সে বুঝতে পারে যে সেও ল নিয়ে পড়তে চায়। তার ফ্যামিলিও এই ব্যাপারে কোনো কিছুতেই বারণ করে না, তাকে বলে যে ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে তুমি করো। কাটনি থেকে সে গ্র্যাজুয়েশন করে এবং এই গ্র্যাজুয়েশন করার পর সে তার ল প্র্যাকটিস করতে শুরু করে। এবং যেহেতু বাবা লয়ার ছিল, সেই সোর্সে সে কিছু কেস পেয়ে থাকে। সেই কেসের মাধ্যমে আস্তে আস্তে সে একটা কেরিয়ার করতে শুরু করে। সে এতদিন একটা অ্যাডভোকেট ছিল, কিন্তু এবার তার মনে হয় যে সে শুধুমাত্র অ্যাডভোকেট হয়েই তার কেরিয়ারটা কাটিয়ে দিতে চায় না, সে জাজ হতে চায়। এবং এই জাজ হওয়ার জন্য কম্পিটিটিভ এক্সাম দিতে হয়, এবং সেই কম্পিটিটিভ এক্সামের ভালো কোনো ইনফ্রাস্ট্রাকচার তার হোম টাউন কাটনিতে ছিল না। সেই কারণে সে ডিসাইড করে সে জবলপুর যায়। জবলপুর গিয়ে একধারে সে প্র্যাকটিস করছে, তার সাথে সাথে সে কোচিং নিচ্ছে। সেখান থেকে সে চলে যায় ইন্দোরে। এইখানে নিয়ার অ্যাবাউট 1 ইয়ার ধরে সে প্র্যাকটিস করছে, তার সাথে সাথে সে কিন্তু সিভিল জাজের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। এর মাঝেই চলে এসেছে 7 আগস্ট। এই দিনটা সে বাড়িতে যাবে ইন্দোর থেকে কাটনি। সে প্রচণ্ডভাবে এক্সাইটেড। রাখি বন্ধন উৎসব আছে, ভাইদের একসাথে দেখবে, রাখি পরাবে এবং অনেকগুলো গিফট সে নেবে এবং দেবে। তারপর তো খাওয়া দাওয়া হবে, পার্টি হবে। এই সমস্ত কিছু ভেবেই সে 2 মাস আগে ট্রেন টিকিট বুক করে রেখেছিল। সে ট্রেনে উঠে তার কাকিকে ফোন করে ঠিক 4:50-এর সময়। ট্রেনটা ছেড়েছিল 4:12 নাগাদ। তার কাকিকে সে যখন ফোন করে সে সেটাই বলে সকালবেলা 6:55 নাগাদ ট্রেনটা কাটনিতে ঢুকবে, আর যদি দেরি করে তাহলে হয়তো 8 ঘন্টা দেরি করবে, 7:30। তো তোমরা আমাকে নিতে এসো। এই ভালো মন্দ কথা বলে সে ফোনটা রেখে দেয়। তারপর সে তার নিজের বাড়িতে নিজের কাজ করছিল, গান শুনছিল, নানান কিছু করে টাইম কাটাচ্ছিল। রাত ঠিক তখন 10:12 বাজে। তার মাকে সে ফোন করে, ট্রেনটা তখন রানী কমলাপতি স্টেশনে এসে দাঁড়িয়েছে। সে সেটা তার মাকেও বলে, অ্যান্ড দেন তার মাকে এসে বলে চিন্তা না করতে, সে পৌঁছে যাবে, অ্যান্ড সকালবেলা তারা যেন সবাই তাকে নিতে আসে। টোটাল জার্নিটা ছিল 600 কিলোমিটারের, এবং এই 600 কিলোমিটার কভার করতে ট্রেন নিয়েছিল 12 ঘন্টা।
পরের দিন সকালবেলা ঠিক 6:55 বাজে অর্চনা তিওয়ারির গোটা পরিবার সেদিন স্টেশনে এসে দাঁড়িয়েছে তাকে রিসিভ করার জন্য। ট্রেন এসে থামে, 5 মিনিট ওখানে ট্রেনটা স্টপ নিয়েছে, কিন্তু ট্রেন থেকে সবাই এক এক করে নামছে, অর্চনা নামছে না। এবার পরিবারের সবাই জানালাতে উঁকি মারতে শুরু করে, কেউ কেউ তো নাম ধরেও ডাকতে শুরু করে, কিন্তু অর্চনার কোনো পাত্তা নেই। এর মাঝেই ট্রেনটা ছেড়ে দেয়, এবং এই যে ট্রেনটা ছেড়ে দিল তারা একটু চমকে যায়, অর্চনা কেন নামল না। অর্চনার ফোনে তারা যখন ফোন করে অর্চনার ফোনটা সুইচ অফ পায়, তারা ইনস্ট্যান্টলি প্যানিক করতে থাকে। সঙ্গে সঙ্গে অর্চনার মা তার এক আত্মীয় যার বাড়ি উমরিয়া, এই উমরিয়া কাটনি থেকে 2টো স্টেশনের পরে একটা স্টপেজ যেখানে ট্রেনটা দাঁড়াবে, সেইখানে এক আত্মীয়কে ফোন করে বলে যে অর্চনা ট্রেন থেকে নামেনি, কোনো হয়তো প্রবলেম হতে পারে, আমরা ট্রেনের ভিতরে যাব সবে, সেই সময় ট্রেনটা ছেড়ে দিয়েছে, তোমরা তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাও এবং ভিতরে গিয়ে চেক করে দেখো তো অর্চনা আছে কি না। অর্চনার বার্থ নাম্বার হচ্ছে 3 এবং AC 3 টায়ারে সে আছে। উমারিয়া স্টেশনে যখন 7:40 নাগাদ ট্রেনটা পৌঁছায় তখন সেই আত্মীয় স্বজন ট্রেনের ভিতর সেই কামরাতে উঠে বার্থ নাম্বার 3-তে দেখে কেউ নেই, কিন্তু আরও একটা জিনিস দেখে যে অর্চনার মা বলেছিল যে অর্চনার সাথে যে ব্যাগ আছে সেই ব্যাগটা ওই সিটের তলায় আছে। আশেপাশে যত সহযাত্রী ছিল তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তারা বলে আমরা ঠিকঠাক ব্যাপারটা জানি না, রাত্রেবেলা এখানে একজনকে দেখেছিলাম যার বয়স 25-26 এরকম কিছু হতে পারে, কিন্তু তারপর সে কোথায় গেছে সেটাও জানি না। এক সহযাত্রী বলে যে সে যখন রাত্রেবেলা বাথরুম যাচ্ছিল সেই সময় সে নিচে নামতে গিয়ে আমার পায়ে পা রেখে যায়, এরপর তার সাথে আমার তেমন আর কোনো কথাই হয়নি। এই কথাটা অর্চনার সেই আত্মীয়রা যখন অর্চনার ফ্যামিলিকে পুরো ব্যাপারটা বলে তখন অর্চনার গোটা ফ্যামিলি রীতিমতন ভয় পেয়ে যায়। তারা এখন কি করবে? এদিকে অর্চনা তো সুযোগ, তারা সঙ্গে সঙ্গে রেল পুলিশের কাছে যায়, গিয়ে পুরো ব্যাপারটা বলে। রেল পুলিশ ইনস্ট্যান্ট তদন্ত করা শুরু করে, তারা সিসিটিভির সাহায্য নেয়, তারা নেক্সট যতগুলো স্টপেজ আছে সেখানে রেল পুলিশকে বলে যে ট্রেনটা যাতে তারা চেক করে এবং অর্চনাকে যদি খুঁজে পায় তাদেরকে যেন জানানো হয়। কিন্তু এই দিক থেকে একটা দুঃসংবাদ আসতে চলেছিল। RPF বলে যে কোনো স্টেশনেই এই অর্চনা নামিয়ে, আগের যত স্টেশন ছিল সেইগুলোরও সিসিটিভি চেকিং চলছিল, প্রাথমিকভাবে অর্চনার কোনো দেখা নেই। এইবার স্টেট পুলিশও এই কেসটাতে ইনভলভ হয়। এই কেসে পুলিশ সাসপেক্ট করে 3-4টে জিনিস, সেটা হচ্ছে ট্রেনের মধ্যে অর্চনার সাথে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। এটা হতে পারে যে এরিয়া থেকে এই নর্মদা এক্সপ্রেস যায় সেখানে একাধিক জায়গা আছে যেখানে ট্রেনটা ওভারব্রিজ করে যায়, এবং এই ওভারব্রিজের নিচে নর্মদাপুরম বলে একটা স্টেশন আছে, সেখানে আছে নর্মদা নদী, এবং বর্ষাতে নর্মদা নদী রীতিমতন ফুলে ফেঁপে গর্জাচ্ছে। বাদবাকি অনেক জায়গায় আছে ডেন্স ফরেস্ট, সেইখানে কোনোভাবে সে যদি ট্রেন থেকে পড়ে গিয়ে থাকে তাহলে জঙ্গলি জন্তু জানোয়ার তাকে খেয়ে ফেলতে পারেই। এই জিনিসটা পুলিশ সাসপেক্ট করছিল, কিন্তু এই জিনিসটা যে হতে পারে সেই ক্ষেত্রে পুলিশের তর্কটা কী? পুলিশ বলছে যে ধরুন রাত্রেবেলা অর্চনা কোনোভাবে কামরা থেকে বেরিয়েছে, AC কামরার একটা দরজা থাকে, সে কোনোভাবে সাফোকেটেড ফিল করেছে, হয়তো সে হয়তো দরজার ধারে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছে, সেই সময় হঠাৎ করে হয়তো মাথা ঘুরে ঘুমের ঘুরে পড়ে গেছে সে, এটা একটা হতে পারে। আর আরেকটা হতে পারে ট্রেনের মধ্যে তার সাথে কেউ বা কোনো ব্যক্তি তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, কিন্তু কিডন্যাপ করে যদি তাকে নিয়ে যায়ও স্টেশনের সিসিটিভি ক্যামেরাতে তো অন্তত ধরা পড়বে। পুলিশ এটাও ভাবে ট্রেন কি এমন কোনো জায়গায় দাঁড়িয়েছিল যেইখানটা হয়তো কোনো স্টেশন না, কিন্তু নেমে ওখান থেকে বেরিয়ে চলে যাওয়া যায়। সেই ক্ষেত্রে পুলিশ দেখতে থাকে সেই সব জায়গারও সিসিটিভি, কিন্তু সেই সব সিসিটিভিতেও অর্চনার কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। পুলিশের শেষ থিওরিটা পরিবারের জন্য শোনাটাই বেশ কষ্টের ছিল, সেটা হচ্ছে অর্চনা হয়তো সবাইকে দেখিয়েছে সে খুব নর্মাল আছে, কিন্তু সে একদিকে কাজ একদিকে পড়াশুনো এই দুটো জিনিস সামলাতে গিয়ে হয়তো প্রচণ্ডভাবে চাপের মধ্যে ছিল, সে নিজে কোনো একটা কিছু তার সাথে ঘটিয়ে ফেলেনি তো। এই ব্যাপারটা নিয়ে পরিবার তীব্রভাবে প্রোটেস্ট করে। তারা বলে যে অর্চনার সেই রকম কোনো প্রবলেমই ছিল না, অর্চনা যেটা বলতো আমরা সেটা শুনতাম, অর্চনা যদি প্রেমও করে থাকে সেটা আমাদের বললে আমরা মেনে নিতাম, কিন্তু অর্চনা এইরকম করতে পারে হতেই পারে না। অর্চনার বাবা বলে আমার মেয়ে কেরিয়ার অ্যাম্বিশিয়াস একটা মেয়ে, সে এরকম কখনো করবে না। তো পুলিশ
বেসিকভাবে তদন্তে একদম দিশেহারা হয়ে গেছে। তাদের এখন মেইন কাজ হচ্ছে নিয়ারেস্ট যত প্লেস আছে, যেখানে যেখানে এই অর্চনা যেতে পারে সেই সমস্ত জায়গাগুলো খোঁজ করা। অর্চনার সাথে যদি কোনো দুর্ঘটনা হয়ে থাকে তাহলে নর্মদা নদীর আশেপাশে যত জঙ্গল আছে সেখানে সার্চ অপারেশন চালাতে হবে। রেল পুলিশ, স্টেট পুলিশ একটা টিম বানায় এবং এই 8টা টিমের মধ্যে কেউ দেখছে টেকনিক্যাল সার্ভিলেন্স, কেউ দেখছে সিসিটিভি, একটা টিম আছে যারা নদীর মধ্যে ডুবুরি নামিয়ে খোঁজ করছে অর্চনার, আর একটা টিম জঙ্গলের মধ্যে সার্চ করছে। তারা রাত দিন এক করে দিচ্ছে এবং রাত দিন যতই তারা এক করুক না কেন, মিডিয়ার কাছে এই খবরটা যেই না চলে গেছে, মিডিয়া একদম ব্লাইন্ডলি পুলিশকে দোষ দেওয়া শুরু করে দিয়েছে। তারা ক্লিয়ারলি বলছে যে পুলিশ প্রথম মিনিট থেকেই যদি তদন্তটা করতো তাহলে এই রকম কোনো কিছু হতো না। অর্চনার ফোনটা সুইচ অফ হয়েছিল 2:59 এবং সেই সময় ট্রেনটা দাঁড়িয়েছিল কারেলি বলে একটা স্টেশনে। এই কারেলি স্টেশনে অর্চনা কি নেমেছে বা অর্চনার কি কোনো আত্মীয় থাকে সেইখানে, সেই ব্যাপারে পরিবার বলে যে না, ওখানে তো কোনো আত্মীয় থাকে না। পুলিশ দেখে ওখানে কি সে নেমেছে? ওই স্টেশনে নিয়ার অ্যাবাউট 20 থেকে 30টা ক্যামেরা ছিল। সেই 20 থেকে 30টা ক্যামেরা চেক করে পুলিশ দেখতে পায় যে না, অর্চনা নামেনি। পুলিশের কাছে 50টা প্লাস স্টেশনে, প্রত্যেক স্টেশনে 50-এর বেশি সিসিটিভি ক্যামেরা আছে। তার সাথে সাথে সেই যদি স্টেশন থেকে কোনোভাবে বেরিয়ে গিয়েও থাকে, আছে না স্টেশনের সামনের ফোনটা খোলাই থাকে, তো একদম কোনোভাবে ফার্স্ট বগি থেকে সে হয়তো নেমে সিসিটিভিকে আড়াল করে বেরিয়ে গেছে। তো সেই কারণে স্টেশনের বাইরে যতটা 3 থেকে 4 কিলোমিটারের রেডিয়াস আছে তারও সিসিটিভি পুলিশকে দেখতে হচ্ছে। এর কথায় 500 থেকে 1500 সিসিটিভি তাদের এমার্জেন্সি চেক করতে হচ্ছে। এক একটা করে সিসিটিভি চেক করছে অ্যান্ড পুলিশ বলছে নট ফাউন্ড। রাখির দিন পার হয়ে গেছে। অর্চনার ভাইরা এই বছর আর রাখি পড়তে পারল না। তারা বুঝতে পারছে না তাদের বোনের সাথে কি হলো। অর্চনা গেল তো কোথায় গেল? জাস্ট রাখি পার হয়েছে। আর 2 দিন পর 11 তারিখ পুরো ফ্যামিলিকে কাটনি থেকে ইন্দোরে ডাকা হয়। তাদের সাথে কথাবার্তা বলা হয়, তাদের সাথে ইনভেস্টিগেট করা হয়, তাদের কাছ থেকে অর্চনার ব্যাপারে আরও অনেক কিছু জিজ্ঞাসা করা হয়। ফ্যামিলি যখন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে তখন অর্চনার ভাইকে একটা ইন্টারভিউ করা হয় যে পুলিশ কীভাবে তদন্ত করছে, কী জিজ্ঞাসা করেছিল আপনাদেরকে। সেই ব্যাপারে অর্চনার ভাই বলে প্রচণ্ডভাবেই খোঁজার চেষ্টা করছে, কোনো মতন কোনো গাফিলতি তারা রাখছে না, কোনো খবর পেলেই সঙ্গে সঙ্গে আমাদের জানাবে। এইটুকুই মোটামুটি আলোচনা হয়েছে। বাদ বাকি অর্চনার ব্যাপারে টুকটাক জিজ্ঞাসা করছিল। পুলিশ অর্চনা যে পিজিতে থাকতো সেই পিজিতে তার কোনো কি বন্ধু আসতো, তার সঙ্গ কীরকম, এই ব্যাপার যখন জিজ্ঞাসা করা হয় তখন অর্চনার ওয়ার্ডেন বলে যে যেদিন অর্চনা বেরোলো সেদিন একটা ক্যাব এসেছিল তাকে নিতে। অর্চনা এমনি খুব ভালো মেয়ে। যাওয়ার আগে সে আমাকে সমস্ত কিছু বলেও যায় যে কবে সে আবার ফেরত আসবে, এবং সে যদি কোথাও বেরোতো আমাকে বলেই যেত। অর্চনা মেয়েটা খুব ভালো ছিল। অর্চনা যেহেতু একটা অ্যাডভোকেট ছিল সেহেতু তাকে অনেক সময় অনেক ক্রিমিনালের সাথেও ডিল করতে হতো। তো সেই ক্ষেত্রে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি তার সাথে কি হলেও হতে পারে, এই ব্যাপারে পুলিশ যখন তদন্ত করে পুলিশ দেখে যে না, এ তো সেই রকমভাবে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি তার সাথে কেউ ঘটায়নি। সমস্ত ক্রিমিনাল তাদেরকে যারা জেলে আছে, জেলের বাইরে যারা আছে সবাইকে জিজ্ঞাসা করা হয়। তারা অর্চনা তিওয়ারির নামটা শুনেই একটু অবাক হয়ে যায়। তারা বলে ওই রকম উকিল তো অনেক পাওয়া যায়, সবে সবে তো প্র্যাকটিস শুরু করেছে, তো ওর নাম আমরা কী করে জানবো। তো সেই ক্ষেত্রে পুলিশ এই অ্যাঙ্গেলটাও ক্যান্সেল করে দেয়। এর মাঝেই নিউজ মিডিয়াতে আরও একটা কথা রটে যায়, সেটা হচ্ছে এই সমস্ত কিছুর পিছনে, মানে অর্চনা তিওয়ারির গায়েবের পিছনে একজন পুলিশ অফিসার দায়ী। এই কারণে পুলিশ ঠিকঠাক করে কাজ করছে না। পুলিশকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন পুলিশ বলে যে আমরা যে কল ডিটেল রেকর্ড আছে সেইটা চেক করে দেখতে পেয়েছি যে হ্যাঁ, একজন কনস্টেবল যে গোয়ালিয়রে পোস্টেড আছে তার সাথে কোনো একটা কারণে এই অর্চনা তিওয়ারির যোগাযোগ ছিল এবং অর্চনা তিওয়ারি তার সাথে টুকটাক কথা বলতো। এবং আমাদের তদন্তে এটাই বেরিয়ে এসেছে যে এই যে কনস্টেবল আছে যার নাম হচ্ছে রাম তোমার, আর এই অর্চনার সাথে ফোনে পরিচয় হয়েছিল। ফোনে পরিচয়টা কিভাবে হলো? কোনো একটা কেসের জন্য অর্চনা এই রাম তোমারের ফোন নাম্বারটা জোগাড় করে তাকে ফোন করেছিল এবং তারপর থেকে মাঝে মাঝে এই রাম তোমার অর্চনাকে ফোন করতো। কিন্তু এই ব্যাপারে অ্যাকচুয়ালি আসল ব্যাপারটা কি সেটা আমরা রাম তোমার আর অর্চনা তিওয়ারিকে যতক্ষণ না সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসা করব ততক্ষণ বুঝতে পারব না।
তো আপাতত এই ব্যাপারটা নিয়ে বেশি হই হল্লা করবেন না। আপনারা যেটা বলছেন যে রাম তোমার এই কেসে যুক্ত হতে পারে, সেই কারণে আমরা তদন্ত করছি না, এটা একদম ভুল। অর্চনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? এই দিকটা পুলিশ যখন দেখা শুরু করে প্রথমেই তারা পরিবারকে জিজ্ঞাসা করে। পরিবার বলে যে না, অর্চনা প্রেম করত না। কিন্তু পুলিশ তখন বলে যে অর্চনা হয়তো প্রেম করতো, আপনারা হয়তো মানবেন না, এই কারণে হয়তো সে বলেনি। তখন পরিবার বলে যে আমরা ওরকম পরিবার নই, আমাদের পরিবারে কেউ যদি প্রেম করে থাকে আমরা সেটা মেনে নেব। তো এই ক্ষেত্রে পুলিশ আবার ডিসাইড করে যে এই অর্চনার যে কল ডিটেল রেকর্ড আছে সেটা ভালো করে চেক করবে, এবং অর্চনার কল ডিটেল রেকর্ড চেক করে তারা দেখতে পায় অর্চনার কিছু বন্ধুবান্ধব তাকে ফোন করতো, অর্চনার কিছু রিলেটিভ ফোন করতো, তার মা বাবা দাদা দিদি এরা ফোন করতো, আর কিছু ক্লায়েন্ট ফোন করতো কেসের সূত্রে। পুলিশের অফিসারদের সাথেও তার কম বেশি টুকটাক যোগাযোগ ছিল। তো এই কেসটা আরও কমপ্লিকেটেড হচ্ছে। পুলিশ ভাবে যে এইভাবে চলবে না, আমাদের আর একটু স্প্রেড করে এই তদন্তটা করতে হবে। পুলিশ নদীতে আরও অনেক ডুবুরি নামায়, তাদেরকে দিয়ে খোঁজ চালায় যে অর্চনার সাথে দুর্ঘটনা ঘটেছে কিনা সেটা আগে কনফার্ম হতে হবে। জঙ্গলে সার্চিং অপারেশন আরও তারা বাড়িয়ে দেয়। তার সাথে সাথে এই যে কল ডিটেল রেকর্ড আছে এটা আরও অনেক পুরনো দিনগুলোরও চেক করতে থাকে, এবং সেই চেকিংয়ে কয়েকটা নাম্বার বেরিয়ে আসে, যেই নাম্বারগুলো দেখে পুলিশের একটু অর্ধেক সন্দেহ হতে থাকে। অ্যান্ড দেন পুলিশ দিল্লিতে পৌঁছায়। দিল্লিতে তারা এমন তেমন কোনো জায়গায় যাচ্ছে না, ভারতের সবথেকে কুখ্যাত জেল তিহাড় জেলে যায়, এবং সেই তিহাড় জেলে গিয়ে এক কয়েদিকে বেশ ভালো মতন কোশ্চেনিং করে। এই কোশ্চেনিং করে তারা সোজা চলে আসে সুজালপুর বলে একটা জায়গাতে, এবং এই সুজালপুরে আরও একজনকে ভালো মতন তদন্ত করে। এই তদন্তের পর 19শে আগস্ট 2025 পুলিশ একটা ফোন লাগায়। আবার সেই ফোনটা ভারতে রিং হয় না, সোজা রিং হয় নেপালে, এবং নেপালে সেই ফোনটা একটা নারী ভয়েস ধরে। পুলিশ তাকে বলে যে অর্চনা অনেক হয়েছে, এবার ফিরে আসো। অর্চনা ইন্দোর থেকে কাটনি যাচ্ছিল, কিন্তু কাটনি না গিয়ে সে হঠাৎই নেপাল পৌঁছে গেল কী করে? এটাই হচ্ছে সবথেকে বড় মিস্ট্রি এই কেসে। এই কেসে পরতে পরতে আছে মিথ্যা কথা, পরিবারকে ধোঁকা দেওয়া, পরিবারের তাদের নিজের সন্তানদের প্রতি ধোঁকা দেওয়া, আছে দুর্ঘটনা, আছে প্রেম, আছে ওয়ান সাইডেড লাভ, আছে পুলিশের একটা চমকপ্রদ তদন্ত, এবং আছে একটা জঘন্য মিডিয়া কভারেজ। প্রথমেই বলেছি অর্চনা একটা কেরিয়ার অ্যাম্বিশিয়াস মেয়ে ছিল। তার পরিবারে তার বাবাও লয়ার ছিল, এবং তাকে দেখে কম বেশি এই অর্চনা প্রচণ্ডভাবে মোটিভেটেড হয়েছিল। যতদিন সে গ্র্যাজুয়েশন করছিল ততদিন কোনো প্রবলেম ছিল না, সে প্র্যাকটিসও করছিল, সেই নিয়েও তার পরিবারের কোনো প্রবলেম ছিল না। কিন্তু যেই না অর্চনার অ্যাম্বিশনটা আরেকটু বাড়তে লাগে, অর্চনার ফ্যামিলি সেই জায়গাতে তাকে বাধা দিতে থাকে, এবং সেই বাধাটা এমন একটা পর্যায়ে চলে গেছিলো যেখানে অর্চনার ফ্যামিলি ক্লিয়ারলি বলছিল যে অর্চনা, তোমাকে আর কোনো পড়াশোনা করতে হবে না, আর কোনো প্র্যাকটিস করতে হবে না, তোমাকে একটা রেভিনিউ অফিসারের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে, তুমি সুখে শান্তিতে সংসার করবে। এই রেভিনিউ অফিসার যখন অর্চনাকে দেখতে আসে তখন অর্চনাকে তার পছন্দ হয়ে যায়, এবং সে ক্লিয়ারলি অর্চনাকে বলে যে তোমাকে আর কোনো কাজবাজ করতে হবে না, আমি যথেষ্ট ইনকাম করি, সেই ইনকামে আমাদের চলে যাবে, তুমি কাজবাজ সমস্ত কিছু ছেড়ে দাও, না হলে আমাদের এই বিয়ে হবে না। যেহেতু পরিবারের এই রেভিনিউ অফিসারকে প্রচণ্ডভাবেই পছন্দ ছিল, আর অর্চনার সাথে তার একটা বিয়ে দিয়েই দিতে চাইছিল, সেহেতু পরিবার মেনলি অর্চনাকে প্রচণ্ডভাবে প্রেশার দিচ্ছিল। অর্চনা এই জিনিসটা নিতে পারছিল না। এর আগেও অর্চনাকে 6-7টা পাত্র দেখানো হয়, সেই 6-7টা পাত্রকে সে কোনো না কোনোভাবে রিজেক্ট করে নিত। এই নিয়ে পরিবারের সাথে অর্চনার প্রচণ্ড ঝামেলা হয়। অর্চনার মায়ের হঠাৎই শরীর খারাপ হয়ে যায়। অর্চনার মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটাল থেকে বলা হয় অর্চনার মায়ের একটা অপারেশন করতে হবে। অর্চনা বলে যে ঠিক আছে, আমার মায়ের অপারেশন একটা টপ নচ হসপিটালে হবে, পুরো যে খরচ আছে সেটা আমি দেবো। এ ভেবেছিল যে এই জিনিসটা দেখে পরিবার অন্তত তার কেরিয়ারটাকে একটা ইম্পর্টেন্স দেবে, কিন্তু এই অপারেশনের পর সেই মাই অর্চনাকে বলতে থাকে যে আমার দিদি, তুই বিয়েটা করে নে, তোর জন্য ভালো পাত্র এনেছি,
সে ভালো জায়গায় চাকরি করে, কিন্তু অর্চনার মনে শুধুমাত্র কেরিয়ার আছে। এই কথাটা আমি বলছি 2024-এর ওই নভেম্বর ডিসেম্বর নাগাদ। এরপর চলে আসে 2025-এর 1 জানুয়ারি। অর্চনা ট্রেন করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। নিউ ইয়ারের ছুটি কাটাবে, বেশ কয়েকদিনের ছুটি পেয়েছে। হঠাৎই ট্রেনের মধ্যে তাকে এক ক্লায়েন্ট ফোন করে এবং সেই ক্লায়েন্টের সাথে সে নানান আইন বিষয়ক ব্যাপারে কথা বলছিল। তার সামনে এক প্যাসেঞ্জার বসেছিল। সেই প্যাসেঞ্জার তার মতন বয়সে, এবং সে যখন দেখতে পায় যে তার সামনে এক ফিমেল কো প্যাসেঞ্জার আইন নিয়ে কথা বলছে, সেই কো প্যাসেঞ্জারের নাম হচ্ছে সারাংস। সে অর্চনাকে বলে যে আপনি কি ল নিয়ে পড়াশুনো করেছেন, আপনি কি কোর্টে প্র্যাকটিস করেন? তখন অর্চনা বলে যে হ্যাঁ। তখন এই সারাংস বলতে শুরু করে তার একটা কোম্পানি আছে, ড্রোন বানায়, সেইটা নিয়ে কিছু আইনি প্রবলেম আছে, কিছু সাজেশন চাই, আমাকে কি আপনি হেল্প করতে পারবেন? অর্চনা সেই সময় তার প্রবলেমটা শুনে তাকে সলিউশনটাও বলে দেয়। এরপর সারাংশের ফ্যামিলিগত দিক থেকেও কিছু প্রবলেম ছিল, সেই ব্যাপারটাও অর্চনাকে বলে। অর্চনা যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করে, অ্যান্ড বাকি হেল্পের জন্য তারা একে অপরের ফোন নাম্বারটা এক্সচেঞ্জ করে। এরপর তাদের মাঝে মাঝে কথা হতে থাকে, তারপর মিট হয়, অ্যান্ড কখন জানি সেই জিনিসটা একটা প্রেমে রূপান্তরিত হয়। এই প্রেমে রূপান্তরিত হয়েও প্রেমটা যে তারা দুজনে শান্তি মতন করবে সেটাও তাদের উপায় নেই। কেন? অর্চনার ফ্যামিলি তো অর্চনাকে বিয়ে দিয়ে দেবে। এই ব্যাপারটা নিয়ে তারা ভাবে না, কিছু তো একটা করতে হবে, এবং কিছুটা কী করতে হবে, এই পুরো প্ল্যানিংটার পুরো টোটাল দায়িত্বটা নিয়ে নেয় হচ্ছে অর্চনা। অর্চনা যেহেতু আইনের ব্যাপারে খুব ভালো জানতো, সে জানতো ক্রিমিনালরা কী করে ক্রাইম করে অ্যান্ড সেখান থেকে পালিয়ে যায়। সে হুবহু সুন্দর একটা প্ল্যান করে। সে তার প্রেমিককে বলে যে আমি আর তুমি দুজনে গায়েব হয়ে যাবে। কিন্তু কয়েকদিন পর অর্চনা এসে তার প্রেমিককে আবার বলে যে আমরা দুজন যদি হঠাৎ করে গায়েব হয়ে যাই, পুলিশ আজকাল পরশু আমাদের খুঁজে ফেলবে, আমাদেরকে আবার পরিবারের কাছেই পাঠিয়ে দেবে, আমাকে হয়তো অন্য কারোর সাথে বিয়ে করতে হবে, আমার ফ্যামিলি হয়তো তোমাকে নাও মেনে নিতে পারে, তো সেই ক্ষেত্রে কী করা যেতে পারে? তখন তারা ভাবতে থাকে। হঠাৎই এই অর্চনার মাথায় একটা দারুণ বুদ্ধি আসে। সে বলে যে আমি অনেক কেসে দেখেছি যে ট্রেনে অনেক মানুষেরা মিসিং হয়ে যায়, ট্রেনে যারা মিসিং চলে যায় তাদের না আর খোঁজখবর সেইভাবে পাওয়া যায় না। এই তদন্তগুলো করার দায়িত্ব তো মেনলি রেল পুলিশের। রেল পুলিশ কিন্তু এইসব মিসিং কেসগুলো একদমই ঢিলেঢালাভাবে তদন্ত করে, এই কারণে 90% কেস আনসলভ থেকে যায়। তো এই ক্ষেত্রে এমন যদি দেখানো যায় যে আমি একটা ট্রেনে উঠেছি এবং সেই ট্রেন থেকে মাঝপথে আমি একদম ভূতের মতন অদৃশ্য হয়ে গেলাম, তাহলে ব্যাপারটা কেমন? এবং এই যে প্লটটা অর্চনা তার প্রেমিককে দিল, প্রেমিক বলল যে এইটা একটা পারফেক্ট প্ল্যানিং করেছো তুমি, বাদ বাকিটা সব আমি সামলে নেবো, কখন কী করতে হবে, কোথায় গিয়ে থাকবো, অ্যান্ড কোথায় গিয়ে আমরা দুজনে একটা নতুন লাইফ শুরু করবো। 10 আগস্ট যেদিন অর্চনার নর্মদা এক্সপ্রেসে চড়ার কথা, তার ঠিক 6 দিন আগে ইন্দোরের একটা ধাবাতে মিটিং হচ্ছে। সেই মিটিংয়ে আছে অর্চনা, তার প্রেমিক এবং অর্চনা আর তার প্রেমিকের এক ড্রাইভার, তার নাম হচ্ছে তেজেন্দর। তেজেন্দরের সাথে পরিচয়টা কীভাবে? এই তেজেন্দর ছিল ড্রাইভার, এবং যখনই এই সারাংস এবং তার প্রেমিকা অর্চনা তারা দুজন কোনো আউট স্টেশনে ঘুরতে যেত, তখন ড্রাইভ করে নিয়ে যেত এই তেজেন্দর। তেজেন্দরকে তারা খুব ভালো করে বিশ্বাস করত। তেজেন্দরকে যখন পুরো ব্যাপারটা অর্চনা আর তার প্রেমিক বলে, তখন সে মেনে যায়। সে বলে যে আমি যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করব, কী করতে হবে সেটা শুধু বলুন। তেজেন্দরকে কে বেশি চিনত, সারাংস না অর্চনা? অ্যাকচুয়ালি সারাংসের একটা ড্রোন কোম্পানি ছিল, তার আগে সে কিছু সময় মানুষকে ধার দিত এবং সেই ধার থেকে সে একটা সুদ খেত। তো এই সারাংস 2.5 লাখ টাকা মতন এই তেজেন্দরকে দিয়েছিল, কিন্তু তেজেন্দর সেই টাকাটা কোনোভাবেই সারাংসকে দিতে পারছিল না। এই কারণে সে সারাংসের ড্রাইভারি করছিল। সারাংসের ছোটোখাটো যেসব কাজ ছিল সেই কাজগুলো সে বিনা পয়সায় করে দিত। এইভাবে সে 2.5 লাখ টাকা লোন আস্তে আস্তে করে চোকাচ্ছিল তার প্রভুত্ব দেখে। এবার তারিখটা চলে এসেছে যেদিন এক্সিকিউট করতে হবে। 12:30 নাগাদ ইন্দোর থেকে নর্মদা এক্সপ্রেস, যেটা ইন্দোর থেকে বিলাসপুর যাবে, সেটা ছেড়ে দেয়। ট্রেনে উঠে বিজানো বলে একটা জায়গায় ঠিক 4:30-র সময় অর্চনা তার কাকিকে ফোন করে, নেক্সট ডে সে আসবে, তারা যেন সবাই রিসিভ করতে আসে এই ব্যাপারে বলে। তারপর
ট্রেনের মধ্যে ঘটতে চলেছিল একটা অসম্ভব লেভেলের প্ল্যানিংয়ের এক্সিকিউশন। ট্রেন যখন নর্মদাপুরম আসে সেই সময় ওই ট্রেনে বোর্ড করে একজন, তার নাম হচ্ছে তেজেন্দার। এই তেজেন্দার তার সাথে একটা ফোন নিয়ে এসেছিল আর দুজোড়া নতুন ড্রেসপত্র নিয়ে এসেছিল, এবং সেই ড্রেসপত্রটা কে পরেছিল? অবশ্যই অর্চনা। অর্চনা ট্রেনের মধ্যে ড্রেস চেঞ্জ করে, সেই নতুন ফোন নেয় এবং পুরনো ফোনটা সে তেজেন্দারকে দিয়ে দেয়। এরপর অর্চনা মাথায় একটা ওড়না দিয়ে ইত্রাসি স্টেশনে নেমে যায়। তখন ঠিক 12:05 বেজেছিল। ইত্রাসি স্টেশনে সে নেমে পৌঁছে যায় একটা জায়গায়, সেখানে অলরেডি একটা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল সারাংস। সারাংস সেই গাড়িতে তাকে রিসিভ করে তারা বেরিয়ে যায়, এবং সে ওই এরিয়াগুলো খুব ভালো করে চিনত। সে জানতো কোন কোন রাস্তায় কোথায় কোথায় সিসিটিভি আছে। সে কোনো টোলের রাস্তায় যাবে না, টোল দিতে গেলে ফ্যাস্ট্যাগ ইউজ হবে, ক্যামেরা থাকবে, সেখানে তাদেরকে চিনে ফেলা যেতে পারে। এই কারণে তারা এমন একটা ভিলেজ রোড নেয় যেখানে রাস্তা ছোট ছিল, প্রপার বড় গাড়ি যেতে পারে না, কিন্তু প্রফিট হচ্ছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আর অর্চনা সেই সমস্ত রাস্তা করে সুজালপুর পৌঁছায়, এবং এই পুরো টাইমটা অর্চনা কোনোভাবে কোনো রিস্ক নেয়নি। সে গাড়িতে সিটে বসেনি, একদম গাড়িতে নিচের মেঝেতে শুয়ে পড়ে সে পুরোটা যাত্রা করেছিল। ট্রেনের মধ্যে তখন আছে তেজেন্দার, এবং এই তেজেন্দারের তখন একটাই কাজ আছে, এই অর্চনার পুরনো জামা কাপড়টা সেটা নদীতে ফেলে দেওয়া, এবং মোবাইলটাও একটা জায়গায় গিয়ে সুইচ অফ করে ফেলা। সে ফেলেও দেয়, সমস্ত কিছু কাজ সার্ভিস করে সে ট্রেন থেকে নেবে। যেই না বেরিয়ে তার অনেকগুলো পুলিশ চলে আসে। তারা বলে, আমরা দিল্লি পুলিশ থেকে এসেছি, তুমি দিল্লিতে অনেকগুলো ইকোনমিক্যাল ফ্রড করে এসেছো, তো তার শাস্তি তোমাকে পেতে হবে, তো চলো দিল্লি। তাকে ওখান থেকে দিল্লি নিয়ে চলে যায়। পুরো টাইমটা পুলিশ যখন সিসিটিভি ক্যামেরা চেক করছিল, এক রাত্রেবেলা লাইট কম, আর ভারত বাংলাদেশ এইসব দেশের সিসিটিভি ক্যামেরাগুলো এমনই হয়, এখানে ফেসগুলো ঠিকঠাক বোঝাই যায় না, মানুষটা কে যাচ্ছে সেটা বোঝাই যায় না। এইদিকে অর্চনা অলরেডি ড্রেস চেঞ্জ করেছে, তার ফ্যামিলিও সেই ড্রেসটা দেখেনি, তারাও বুঝতে পারবে না, মাথায় ওড়না দেওয়া, ফেসটাও দেখা যাচ্ছে না। তো এই কারণে অর্চনাকে কোনো সিসিটিভিতে দেখা যায়নি। তার ফোনটাকে ফেলে দেওয়া হয়েছিল, এই কারণে সেটা সুইচ অফ বলা হচ্ছিল। তার ড্রেসগুলো নষ্ট করে দেওয়া হচ্ছিল, যে কেউ যদি পায় তাহলে বোঝা যেতে পারে যে অর্চনা নিজের সাথে কিছু একটা ঘটিয়ে ফেলেছে, বা তার সাথে কিছু একটা ঘটে গেছে, বা সে পড়ে গেছে, এই কারণে তার এই অবস্থা হয়েছে। তো কোনো জঙ্গলি জন্তু হয়তো এসে তাকে খেয়ে ফেলেছে। এইভাবে রেল পুলিশ খুব বেশি তদন্ত আর করবে না। তো পুরো প্ল্যানিংটা একদম ঠিক ছিল, কিন্তু স্টেট পুলিশ তারা তো তদন্ত করবে, তাদের উপর তো প্রেশার আছে। মিডিয়াতে হিউজ কভারেজ হচ্ছে, পুলিশ কী করে ধরতে পারলো? পুরো ব্যাপারটাই হচ্ছে পুরনো কল ডিটেল রেকর্ডটা নিয়ে। যেহেতু অর্চনার একটা ক্লায়েন্ট ছিল, সেই ক্লায়েন্ট তার আবার প্রেমিকও ছিল, যার নাম হচ্ছে সারাংস। এই সারাংসের সাথে তার মাঝে মাঝে কথা হতো। সারাংসের ব্যাপারে যখন পুলিশ খোঁজখবর নেয়, দেখতে পায় এ তো ক্লায়েন্ট, পরিচয় থাকতেই পারে। কিন্তু 1 বছর পুরনো কল ডিটেল রেকর্ড যখন পুলিশ চেক করে, তখন তারা দেখতে পায় যে এই সারাংসের সাথে বেশ দীর্ঘ সময় বেশ কয়েকবার কথা হয়েছে। সারাংসের যেখানে ফোন লোকেশন দেখাচ্ছে, অনেক সময়ই আছে যে অর্চনারও ফোন লোকেশন সেই সেম জায়গাতে দেখাচ্ছে। তাহলে এখানে ম্যাটারটা কী? তাহলে সারাংসের সাথে অর্চনার কি কোনোভাবে কোনো লিঙ্ক আছে? স্টেশনের মধ্যে তারা আরও একজনের খোঁজ পেয়েছে, সেটা হচ্ছে তেজেন্দার। এবার এই তেজেন্দারকে যখন খুঁজতে যায়, তখন তারা জানতে পারে যে এই তেজেন্দারকে দিল্লি পুলিশ অ্যারেস্ট করে তিহার জেলে রেখেছে। পুলিশ পৌঁছে যায় তিহার জেলে। তিহার জেলে তাকে যখন কোশ্চেনিং করা হয়, সে মোটামুটি সমস্ত ক্লু পুলিশকে দিয়ে দেয়। পুলিশ চলে আসে সুজালপুরে, অ্যান্ড সুজালপুরে এসে তারা সারাংসকে কোশ্চেনিং করা শুরু করে। সারাংস বলে, সময় অর্চনা আর আমি একটা গ্রামের রাস্তা থেকে সুজালপুরে আসি। সুজালপুরে একটা ঘর আমরা রেন্ট নিয়েছিলাম, ভেবেছিলাম যে এইখানেই আমরা আমাদের একটা নতুন পরিচয় দিয়ে নতুন জীবন শুরু করব। কিন্তু একদিনের মধ্যেই দেখি এই কেসটা এমনভাবে নিউজ মিডিয়া কভার করছে যেটা আমাদের আইডিয়ার বাইরে ছিল। অর্চনা একটা জিনিস জানতো যে রেল পুলিশ খুব একটা ভালো করে তদন্ত করবে না, এই কেসটা নিয়ে কেউ একটা তেমন কিছু ভাববে না, কিন্তু হঠাৎই এই কেসটা এত হাইপ হয়ে গেছে, আপনারা রেল পুলিশ সবাই মিলে তদন্ত করছে। আর এই দিকে আমরা যেখানে ভাড়া নিয়েছি তার জাস্ট এক্স্যাক্টলি একটা ঘর পর একটা পুলিশের ইন্সপেক্টর থাকে। এবার ওই পুলিশের ইন্সপেক্টরের সামনে আজকাল পরশু একদিন না একদিন অর্চনা চলেই যাবে, তাকে দেখা মাত্রই সেই পুলিশ ইন্সপেক্টর অন্তত চিনে ফেলবেই, তাহলে আমাদের তো মাঠে হাড়ি মারা যাবে। তো এই কারণে আমরা ডিসাইড করি এখানে থাকবো না।
এমন একটা জায়গায় যাব যেখানে নন হিন্দি পপুলেশন আছে, তার মানে সাউথ পার্ট অফ ইন্ডিয়া। তারা ডিসাইড করে হায়দ্রাবাদে তারা থাকতে শুরু করে। হায়দ্রাবাদে তারা বেশি দিন থাকতে পারে, মাত্র 2 দিন থাকার পর তারা ভাবে যে এখানে থেকেও আমাদের চাপ হতে পারে, আমরা এখান থেকে চলে যাই। তারা সোজা ওখান থেকে যায় জবলপুর, জবলপুর থেকে চলে যায় রাজস্থানের যোধপুরে, যোধপুর থেকে তারা যায় দিল্লি, দিল্লি থেকে তারা যায় উত্তরপ্রদেশ, অ্যান্ড উত্তরপ্রদেশ থেকে তারা বর্ডার ক্রস করে চলে যায় নেপাল। তারিখটা ছিল 14ই আগস্ট, অ্যান্ড এক্স্যাক্ট তার পরের দিন মানে 15ই আগস্ট সারাংস কিন্তু তার বাড়িতে আবার চলে আসে সুজানপুরে। কেন সে চলে এসেছিল? যাতে পুলিশ কখনো যদি কল ডিটেল রেকর্ডের মাধ্যমে নাম্বারের কোনো কানেকশন পায় তাহলে অন্তত সারাংসকে তারা তাদের বাড়িতে দেখতে পারবে, সেহেতু সন্দেহ হবে না। ওইদিকে অর্চনা নেপালে আছে, নেপালে খুব সাবধানে সে খুব ভালো করে কাটাবে, বিকজ তার উপর নজর রাখার জন্য এই সারাংসের ক্লায়েন্ট আছে। আমি প্রথমেই বলেছিলাম সারাংসের একটা ড্রোন ম্যানুফ্যাকচারিংয়ের কোম্পানি আছে, তার ক্লায়েন্ট নেপালেও আছে। নেপালে তাদের সাথে কথা বলে একটা ভালো সেফ হাউসে এই অর্চনাকে সে রাখছে। পুরো ব্যাপারটা পুলিশ যখন জানতে পারে তখন তাদের আরও অনেক মিসিং ক্লিপগুলো এক এক করে যোগ করতে লাগে। অর্চনা মিসিং যাওয়ার আগের যে 15 দিন ছিল সেই 15 দিনে সে কিন্তু তেজেন্দারকে और এই সারাংশকে একবারও ফোন করেনি। সারাংশ কিন্তু তার নিজের মোবাইল ইউজ করছিল না, সে তার বাবার নামে একটা সিম নিয়ে সেটা ইউজ করছিল এবং তার নাম্বারটাকে সে তার বাড়িতেই রাখছিল। নেপালে সে কিন্তু তার বাবার সিম দিয়ে যে নাম্বারটা নিয়েছে সেটা নিয়েই গেছিলো। এইদিকে অনেক দিন আগেই অর্চনাও কিন্তু একটা আলাদা নাম্বার নিয়ে নিয়েছিল, আর তাদের মধ্যে বেশিরভাগ কনভারসেশনটা হোয়াটসঅ্যাপ কলিংয়ে হতো, মানে ইন্টারনেট কলিং কল ডিটেল রেকর্ডে কিন্তু আসে না। এই কারণে অনেক ক্রিমিনাল কিন্তু আজকাল এই হোয়াটসঅ্যাপ কলিংটাকে চুজ করে নিচ্ছে। পুলিশ এবার সোজা পরিবারকে ডাকে, সামনে সারাংশকে বসায়, সারাংশকে দিয়ে ফোন করায় অর্চনাকে। অর্চনার সাথে যখন কথাবার্তা বলছে তখন অর্চনার লোকেশনটা পুলিশ কনফার্ম করে দেয়। সারাংশের কাছ থেকে পুলিশ ফোনটা নিয়ে অর্চনাকে বলে যে অর্চনা, তোমার পরিবার অনেক কষ্ট পাচ্ছে, তোমার পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে, আমাদেরও অনেক সময় অনেক রিসোর্সেস তোমার পিছনে খরচ হয়ে যাচ্ছে, তুমি ফেরত চলে আসো। অর্চনা বলে যে স্যার, আমি অলরেডি ইন্ডিয়াতে আসছি, আমি বর্ডারে আছি। বর্ডার পুলিশকে ফোন করা হয়, বর্ডার পুলিশ অর্চনাকে সেই সময় ডিটেন করে, তাকে ইন্দোরে আনা হয়, অ্যান্ড 3 ঘন্টা আগে অর্চনাকে তার ফ্যামিলিকে দিয়ে দেওয়া হয়। ফ্যামিলি তাকে একটা গাড়িতে করে নিয়ে চলে যায়। এই কেসে যেহেতু তেজেন্দার অলরেডি একটা ক্রিমিনাল ছিল, সে তিহার জেলে ছিল অ্যান্ড এখনও আছে, সারাংশ সে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি কিছু করেনি, পুলিশের হয়তো টাইমটা নষ্ট করেছে, এই কারণে পুলিশ বলছে আমরা লিগালি কোনো অপশান আছে কিনা এদের উপর কেস করার, সেই ব্যাপারটা দেখছি। এছাড়া আপাতত সবাইকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর আসি রামতোমারের ব্যাপারে। রামতোমারের সাথে এই অর্চনার একটা কানেকশন পাওয়া গেছিলো। সেই কানেকশনের অ্যাকচুয়াল ব্যাপারটা কি? রামতোমারের সাথে অর্চনার পরিচয় হয় কেস রিলেটেড কোনো কথাবার্তা নিয়ে। এবার রামতোমার এই অর্চনার প্রেমে পড়ে যায়, সে ফোন করতে থাকে, কিন্তু অর্চনা বিরক্ত হতো। অর্চনা সবসময় তার সাথে কথাও বলতো না, অর্চনাকে বারবার বলতো যে তুমি ওখানে কেন হচ্ছে, তুমি গোয়ালিয়রে চলে আসো, এখানে এসে তোমার ল প্র্যাকটিস করো। সে অনেকবার ট্রেনের টিকিটও পেয়েছে। ইভেন অর্চনাকে সে কিন্তু সামনাসামনি কোনো দিনও দেখেনি, যেটুকু দেখেছে ফটোতে। অ্যাকচুয়ালি রামতোমার হচ্ছে ওয়ান সাইডেড লাভার অফ অর্চনা তিওয়ারি। কেসটা সলভ হয়ে গেছে। কিন্তু এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং অর্চনা তিওয়ারি মিসিং কেস। যে অ্যাকচুয়ালি মিসিং যায়নি, সে নিজেকেই গায়েব করে নিয়েছিল জাস্ট ফর পরিবারের চাকরির জন্য। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।